বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের তৃতীয় এবং চতুর্থ চ্যাপ্টার একসাথে আলোচনা করব। খুব ছোট ছোট দুইটা চ্যাপ্টার, আর এই দুইটা চ্যাপ্টার শেষে আমরা একটা এক্সাম নিব, অর্থাৎ নেক্সট উইকে তোমাদের একটা এক্সাম নিব 1, 2, 3 এবং 4 চ্যাপ্টার থেকে। এই অনলাইনেই হবে। সেই এক্সামটা কিভাবে হবে, কত মার্কের হবে, এই বিষয়ে আমি এই ক্লাসের শেষ দিকে বিস্তারিত বলে দিব। তো আমরা ক্লাসে ফিরে যাই, তোমরা একটু মনোযোগী হও। দেখো এখানে চ্যাপ্টার 3-এ যে বিষয়টা আছে আমাদের, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস, আর চ্যাপ্টার 4-এ আছে হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস। খুবই ছোট চ্যাপ্টার। তাহলে দেখো কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালসটা কি, আগে আমরা চ্যাপ্টার 3-এ আলোচনা করি। কন্ট্যাক্ট বলতে আমরা কি বুঝাই? কন্ট্যাক্ট করা, আমরা এই শব্দটা কিন্তু পরিচিত, খুবই ব্যবহার করি। কন্ট্যাক্ট মানে কি? যোগাযোগ করা বা সংযোগ করা, এরকম একটা কিছু। অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যেসব বিষয় বা যেসব ডিভাইস বা যন্ত্রপাতির মধ্যে এরকম কন্ট্যাক্টের একটা বিষয় আছে, অর্থাৎ কখনো সংযুক্ত হয় আবার ছুটে যায়, সংযোগ প্রদান করে আবার সংযোগ বিচ্ছিন্ন করে, অর্থাৎ সুইচিং টাইপের যে বিষয়গুলো, যেমন সুইচ হতে পারে, সার্কিট ব্রেকার হতে পারে, আবার এই ইলেকট্রিক্যাল মেশিন যেমন মোটর, জেনারেটরের যে ব্রাশ, আর্মেচার, এটা হতে পারে। তো এইসব জায়গায় যে সকল ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করি সেগুলোই হচ্ছে কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস। যদি কন্ট্যাক্টের অর্থটা তুমি বোঝো, তাহলে সংজ্ঞা মনে রাখা কোনো কঠিন কিছু না। তাহলে এই কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস এর এক্সাম্পল যদি চাই, আমরা কোন কোন ম্যাটেরিয়ালস আমরা কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করি। দেখো সাধারণত আমরা সিলভার, টাংস্টেন, কার্বন, কপার, এইসব ম্যাটেরিয়াল বা এই 4টা ম্যাটেরিয়ালস বেশি ব্যবহার করি, বা এই 4টা ম্যাটেরিয়ালস সম্পর্কে তোমাদের বইয়ে আলোচনা করা আছে। কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস এর যে মানে প্রয়োগ ক্ষেত্র, এটা আমি অলরেডি বলে ফেলছি, তারপর আর একটু যদি বিস্তারিত তোমরা এই বোঝার জন্য আর একটু বলি। যেমন সুইচ সবাই দেখেছো তোমরা, বৈদ্যুতিক সুইচ, অর্থাৎ আমরা যে ডিভাইস বা যে যন্ত্রটা দিয়ে বৈদ্যুতিক সার্কিটকে কন্ট্রোল করি, কন্ট্রোলিং ডিভাইস। এই কন্ট্রোলিং ডিভাইসের মধ্যে যে একটা এই অন অফ করার যে একটা মানে মুভেবল যে একটা কন্ট্যাক্ট থাকে, আর একটা ফিক্সড কন্ট্যাক্ট থাকে। অর্থাৎ একটা সুইচে যখন আমি নিচের দিকে ক্লিক করি বা যে কোনো একদিকে যখন ক্লিক করি, তখন একটা কিন্তু ওইখান থেকে একটা কন্ট্যাক্ট গিয়ে অন্য একটা কন্ট্যাক্টের সাথে, অর্থাৎ একটা পাত গিয়ে আর একটা পাতের সাথে লেগে যায়। লেগে গেলেই কিন্তু এই সার্কিট কমপ্লিট হয়, আমার যে লাইট বা ফ্যান যে আই আছে সেটা চলে ওঠে। একইভাবে সার্কিট ব্রেকারেও এরকম অটোমেটিক্যালি একটা ব্যবস্থা, সার্কিট ব্রেকারে যদি নর্মাল অবস্থা থাকে তাহলে সে এরকম কন্ট্যাক্ট থাকে, অর্থাৎ সংযুক্ত থাকে। যদি সার্কিটে কোনো কারণে শর্ট সার্কিট হয় বা যে কোনো ধরনের ফল্ট হয়ে যদি সার্কিটে ওভার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সে অটোমেটিক্যালি এরকম বিচ্ছিন্ন করে দেয় লাইনকে, কন্ট্যাক্টটা খুলে যায়। তো এইসব জায়গায় সাধারণত আমরা এই সিলভার, কপার বা কার্বন এগুলো ব্যবহার করি। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল মেশিন। তোমাদের হয়তো বা মেশিন সম্পর্কে ধারণা নাই অনেকেরই। জেনারেটর, সংক্ষেপে জেনারেটর অনেকেই দেখে থাকবে বিভিন্ন জায়গায়, ডিসি জেনারেটর গুলো। এই জেনারেটরে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, এইটা একটা ঘুরন্ত সার্কিটে বিদ্যুৎ উৎপন্ন হয়, যেটাকে আমরা আর্মেচার বলি। এই আর্মেচার থেকে বিদ্যুৎকে বাহিরে নিয়ে যেতে, অর্থাৎ বাহিরের লোড সার্কিটে সরবরাহ দেওয়ার জন্য আমরা এই কমিউটেটর এবং ব্রাশ নামে দুইটা ডিভাইস ব্যবহার করি বা যন্ত্রাংশ ব্যবহার করি। যেখানে হয় কি, এরকম যে শ্যাফট থাকে, আর্মেচারের যে শ্যাফট, তার সাথে একটা কমিউটেটর লাগানো থাকে। সেই কমিউটেটরের গা ঘেঁষে দুইটা বা 4টা ব্রাশ এরকম বসানো থাকে। তো এই জায়গাটা কিন্তু সবসময় কন্ট্যাক্ট হচ্ছে, এর ভিতরে এই কমিউটেটরটা ঘুরতেছে। এই ঘোরার ফলে এখানে দেখা যায় যে ঘর্ষণের জন্য এখানে হিট উৎপন্ন হচ্ছে এবং এখানে এই ঘর্ষণে ক্ষয় হচ্ছে। তো এই জন্য কোন ম্যাটেরিয়ালস ওখানে ব্যবহার করলে সেটা স্মুথলি কাজ করবে বা ভালো হবে, ক্ষয় কম হবে, এই বিষয়গুলো বিবেচনা করে আমাদের কিন্তু কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস নির্বাচন করতে হয়। বা এই যে বললাম সুইচিং এর ওখানে কিন্তু স্পার্ক হয়। সার্কিট ব্রেকারের মধ্যে যদি স্পার্ক নির্বাপনের ব্যবস্থা থাকে, তো এই স্পার্কে সহজেই যাতে এটা পুড়ে না যায়, গলে না যায়, এই ধরনের ম্যাটেরিয়ালস কিন্তু আমাদের নির্বাচন করতে হবে। তো আমরা বুঝলাম যে কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস গুলো আসলে কি, বা কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস কোথায় ব্যবহৃত হয় বা কি কাজ।
এখন দেখো কন্টাক্ট ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা প্রথমেই রাখছি সিলভারকে। সিলভার মানে কি? রূপা। রূপা যদিও দামি মেটাল, তারপরেও এটা কন্টাক্ট ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহৃত হয়, কারণ এটা সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী, এটা সহজে গলে যায় না, গলনাঙ্ক ভালো, যার জন্য এটা ব্যবহৃত হয়। তারপর টাংস্টেনও অনেক এই হার্ড মেটাল। এরপরে আছে কার্বন, কপার। কপার সম্পর্কে আমরা আলোচনা আগেই করছি। কার্বনটা যদিও সেমিকন্ডাক্টর, এটা খুব ভালো পরিবাহী না, তারপরে এটা ব্যবহার করি আমরা ব্রাশ হিসেবে, কার্বনকেই বেশি ব্যবহার করি কপারের তুলনায়। কেন সেটা আমরা একটু পরে বলতেছি। দেখো এখানে সেই বিষয়ে আমি একটু লিখে রাখছি। তো এইখান থেকে তোমাদের আর যেটা পড়তে হবে, এই সিলভার, টাংস্টেন, কার্বন, কপার, এদের এই যে ফিজিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল প্রপার্টিসটা পড়তে হবে। এটা মুখস্থ করতে হবে। আসলে এখানে তেমন বোঝার কিছু নাই, যার জন্য আমি আর এই টার্মটা এখানে উল্লেখ করে রাখি নাই, বা এটা আলোচনা করার তেমন কিছু নাই। যেমন ধরো সিলভারের স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কি সেটা তুমি জানো, কিন্তু আপেক্ষিক গুরুত্ব সিলভারের কত, টাংস্টেনের কত, এটা তোমার মুখস্থ করতে হবে। এটা বোঝানোর তেমন কোনো বিষয় না। তারপরে ধরো এই মানে সবগুলোরই আপেক্ষিক গুরুত্ব পড়বা, এটার এই ভৌত অবস্থা কিরকম, হ্যাঁ, স্বাভাবিক টেম্পারেচারে কেমন থাকে, অবশ্যই সবগুলো কঠিন অবস্থায় থাকে। তারপর দেখতে কেমন, যেমন সিলভার উজ্জ্বল সাদা কালার, অথবা এই সিলভার কালার যেটাকে আমরা বলি। আবার এই যদি এই কপার দেখো, কপার লালচে লালচে বাদামি কালার। তারপরে এর মেল্টিং পয়েন্ট যেটা, অর্থাৎ গলনাঙ্ক, প্রত্যেকটা পদার্থেরই বা প্রত্যেকটা ম্যাটেরিয়ালসেরই এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। মেল্টিং পয়েন্ট, হ্যাঁ, তারপরে এই টেম্পারেচার কোএফিসিয়েন্ট কেমন। টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে কি? তাপমাত্রা সহগ, অর্থাৎ তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স কমবে না বাড়বে। তো এই প্রত্যেকটা পদার্থের কিন্তু তাপমাত্রা সহগ পজিটিভ, শুধু কার্বনের নেগেটিভ, অর্থাৎ এটার রেজিস্ট্যান্স কমে যাবে তাপমাত্রা বাড়লে। তো কত কমবে, কত ডিগ্রি সেলসিয়াসে, এইটা তোমার মুখস্থ করতে হবে। একইভাবে ইলেকট্রিক্যাল বৈশিষ্ট্য, রেজিস্টিভিটি কত, অথবা কন্ডাক্টিভিটি কেমন, এইসব বিষয় দেয়া আছে বইয়ে, সেখান থেকে এগুলো তোমাদের পরে একটু মুখস্থ করতে হবে। তারপরে যে বিষয়টা আমি বললাম যে ব্রাশ হিসেবে, ব্রাশ কি তোমরা অলরেডি বুঝছো মোটামুটি। ব্রাশ হিসেবে আমরা কপারের পরিবর্তে কেন কার্বনকে ব্যবহার করি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমাদের এই সাবজেক্টেও ইম্পর্টেন্ট। এটা উপরের ক্লাসে যখন যাবো, অর্থাৎ 4th সেমিস্টারে তোমরা ডিসি মেশিন নামে একটা সাবজেক্ট যখন পড়বা, ওই সাবজেক্টেও এই প্রশ্নটা বা এই টার্মটা চলে আসবে। তো এখন যদি ভালোভাবে শিখে রাখো, তাহলে আশা করি ওই সময় আর তোমার এটা নতুন করে পড়তে হবে না। দেখো তাহলে কার্বন, মেইন কথাটা হচ্ছে যে কার্বন হচ্ছে একটা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থ। কিন্তু আমরা তো পরিবাহী হিসেবে সবসময় ভালো যেটা কন্ডাক্টর সেটাই ব্যবহার করার কথা, কিন্তু এইখানে কেন কার্বনকে ব্যবহার করি কপারের তুলনায় বা অন্য কোনো মেটালের তুলনায়? নর্মালি কন্ডাক্টর হিসেবে আমরা কিন্তু কপারই বেশি ব্যবহার করি, বা অ্যালুমিনিয়াম। যদিও অ্যালুমিনিয়াম যেসব জায়গায় ব্যবহার করা যায় না, ওটা হালকা ধাতু বা ঘর্ষণে ক্ষয় বেশি হয় বা পরিবাহিতা অতটা বেশি না, সেসব জায়গায় কিন্তু আমরা এই কপারকেই ব্যবহার করি, একটু দামি হলেও। কিন্তু এইখানে ব্রাশ হিসেবে, মেশিনের ব্রাশ হিসেবে কপারকে কেন আমরা নির্বাচন করি না? দুইটা প্রধান কারণ আছে। একটা কারণ হচ্ছে কপারের টেম্পারেচার কোএফিসিয়েন্ট বা তাপমাত্রা সহগ হচ্ছে পজিটিভ, অর্থাৎ এর তাপ যত বাড়বে এর রেজিস্টিভিটি অত বাড়বে বা কন্ডাক্টিভিটি কমবে। অর্থাৎ তাপ বাড়লে সে কন্ডাক্টর থেকে আস্তে আস্তে সেমিকন্ডাক্টরের মতন হয়ে যাবে, হ্যাঁ, আস্তে আস্তে পরিবাহিতা কমে যাবে তার। বিপরীতভাবে কার্বন হচ্ছে তার উল্টা। কার্বনের তাপমাত্রা সহগ নেগেটিভ, তার মানে তার কার্বনের তাপ যত বাড়বে তার রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি তত কমবে, কন্ডাক্টিভিটি বাড়বে, অর্থাৎ তার পরিবাহিতা আস্তে আস্তে বাড়বে। তার মানে এটা তাপ দিলে আস্তে আস্তে সে কন্ডাক্টরের মতন কাজ করবে বা আচরণ করবে, আর এটা আস্তে আস্তে সেমিকন্ডাক্টরের মতন আচরণ করতে থাকবে। যার জন্য কিন্তু আমরা এখানে কপারের পরিবর্তে কার্বনকে ব্যবহার করি। কারণ কি? এখানে তো হিট উৎপন্ন হবেই, কারণ প্রতিনিয়ত ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ হলেই সেখানে হিট উৎপন্ন হয়, এটা তোমরা জানো। এটা তুমি এই যে তোমার হাতে একটু কিছুক্ষণ এরকম যদি এই ঘর্ষণ করো, তাহলেও দেখবে যে তোমার হাত অনেক গরম হয়ে যাচ্ছে, বা যে কোনো জায়গায় এটা একটা কমন টার্ম। তো এই একটা কারণে আমরা কিন্তু কপারের তুলনায় এই কার্বনকে এখানে প্রাধান্য দিই। দ্বিতীয় আর একটা টার্ম হচ্ছে, সেটা হচ্ছে কপারের তুলনায় কার্বনের ক্ষয় কম। ঘর্ষণ হলে সেখানে ক্ষয় হয়, অর্থাৎ যে দুইটা মেটালের মধ্যে ঘর্ষণ হয় সেই দুইটা মেটাল যে কোনো একটা বা দুইটাই আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। তো ক্ষয় কিছুটা হবেই, তবে কপারের চেয়ে কার্বনের ক্ষয়টা কম। তো এই দুইটা ইম্পর্টেন্ট কারণে আমরা কিন্তু এখানে কার্বন ব্যবহার করি, কপার ব্যবহার করি না, কপার পরিবাহী হওয়া সত্ত্বেও। এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে।
তো এইগুলোই মোটামুটি এখানের আলোচনা প্রথম চ্যাপ্টারে, অর্থাৎ কন্ট্যাক্ট ম্যাটেরিয়ালস এর। তো এই কয়েকটা পদার্থ, অর্থাৎ চারটা ম্যাটেরিয়ালস আছে, ম্যাটেরিয়ালস এর যে বৈশিষ্ট্যগুলো বা যে টার্মগুলো তোমার মুখস্থ করতে হবে বললাম, সেগুলো মুখস্থ করবা আশা করি। তাইলে এই চ্যাপ্টারের যা আসে প্রশ্ন পরীক্ষায় সেগুলো তুমি পারবা। এরপরে আছে এখানে দেখো হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস। হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস, রেজিস্টিভিটির সঙ্গে আমরা এর আগের ক্লাসে পড়াইছি, তার আগের ক্লাসেও সম্ভবত রেজিস্টিভিটি আলোচনা হয়েছে, রেজিস্টিভিটির ফ্যাক্টরও আলোচনা করছি, বেসিক ইলেকট্রিসিটিতেও তোমরা রেজিস্টিভিটি সম্পর্কে পড়ে থাকবে। তাহলে রেজিস্টিভিটি যেহেতু জানো, হাই রেজিস্টিভিটি মানে কি? উচ্চ রেজিস্টিভিটি, অর্থাৎ যে পদার্থগুলোর রেজিস্টিভিটি খুব বেশি সেই পদার্থগুলোর সম্পর্কে এখানে আলোচনা করা আছে। হ্যাঁ, তাহলে হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা ব্যবহার করে থাকি যেগুলো সাধারণত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ম্যাটেরিয়ালস এর মধ্যে, বিভিন্ন মেশিন, বিভিন্ন ডিভাইস, বিভিন্ন অ্যাপ্লায়েন্সে যেগুলো ব্যবহার করা হয়, তার মধ্যে নাইক্রোম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তারপরে দেখো ইউরেকা, তারপরে ম্যাঙ্গানিন, তারপরে আছে জার্মান সিলভার। তাহলে নাইক্রোম ভি একটা বইয়ে থাকতে পারে, তোমাদের সিলেবাসে নাইক্রোম ভি নাই দেখলাম, এই জন্য আমি এটা লিখিনি। তো এখানে দেখো এগুলো হচ্ছে হাই রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস, অর্থাৎ এর রেজিস্টিভিটি বেশি। এগুলো কন্ডাক্টর কিন্তু রেজিস্ট্যান্স অনেক বেশি, অর্থাৎ বাধা বেশি। যেমন কপার, সিলভার লো রেজিস্টিভিটি ম্যাটেরিয়ালস, অর্থাৎ এর রেজিস্টিভিটি খুব কম, পরিবাহিতা খুব ভালো, কিন্তু এগুলো পরিবাহী বাট এর পরিবাহিতা কম, এর মধ্যে বাধা অনেক বেশি। তো এই পদার্থগুলো কিন্তু একটাও আমাদের কি একদম এই যে মৌলিক পদার্থ না। যেমন তামা একটা কি মৌলিক পদার্থ, বা সিলভার একটা মৌলিক পদার্থ, এগুলো সব মৌলিক পদার্থ, কিন্তু এগুলো কিন্তু অ্যালয় বা সংকর, এগুলো অ্যালয় বা সংকর। তো এই পদার্থ চ্যাপ্টার আমরা এই পাশে যেরকম ইলেকট্রিক্যাল এন্ড ফিজিক্যাল প্রপার্টিজ পড়লাম, এখানেও এসে তোমার এই পদার্থগুলোর জেনারেল বা ইলেকট্রিক্যাল প্রপার্টিজ পড়তে হবে। ফিজিক্যাল প্রপার্টিজ বা জেনারেল প্রপার্টিজ একই কথা, আর ইলেকট্রিক্যাল প্রপার্টিজ তো বুঝতেছো। তো এইখানেও এসে ওরকম আপেক্ষিক গুরুত্ব, তাপমাত্রা সহ তোমার রেজিস্টিভিটি, তারপরে মেল্টিং পয়েন্ট, এইসব টার্মগুলো তুমি মুখস্থ করবা। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হলো এই যে কম্পোজিশন, অর্থাৎ এই যে বললাম যে এগুলো অ্যালয় বা সংকর ধাতু। তাহলে সংকর ধাতু হলে কি, আমরা জানি সেখানে দুইটা তিনটা ধাতু আর সমন্বয়ে এই ধাতুটা গঠিত হয়। তো নাইক্রোমটা কি? দেখো নাইক্রোমটা হচ্ছে নিকেল, ক্রোমিয়াম এবং আয়রনের সমন্বয়ে গঠিত একটা অ্যালয় বা সংকর। দেখো এই যে আমি লিখে রেখেছি নাইক্রোম, নিকেল 61%, কার্বন 15% এবং আয়রন 24%। কোন কোন বইয়ে এটাকে 60, এটাকে 25 লিখতে পারে, সমস্যা নেই, প্রায় কাছাকাছি তো একই। তোমাদের অন্তত পার্সেন্ট সহ মনে না থাকলেও কোন কোন ম্যাটেরিয়ালস এর ভিতরে আছে এটা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করতেই হবে, পরীক্ষায় আসবে। একইভাবে দেখো এই ইউরেকার মধ্যে আছে কপার এবং নিকেল 60%, 40%। এই একইভাবে আমি দুইটা লিখে রাখছি। একইভাবে তোমার এই যে ম্যাঙ্গানিন, জার্মান সিলভার, অন্তত যে চ্যাপ্টার লিখছি এই চ্যাপ্টার এই রেশিওগুলো পার্সেন্টেজ অনুযায়ী মনে রাখতে পারলে খুবই ভালো, না পারলে অন্তত কোন কোন পদার্থের সমন্বয়ে গঠিত সেটা মনে রাখতে হবে। যেমন বললাম যে নাইক্রোম হচ্ছে নিকেল, ক্রোমিয়াম এবং আয়রনের সমন্বয়ে গঠিত, আর ইউরেকা হচ্ছে কপার এবং নিকেলের সমন্বয়ে গঠিত। আর পার্সেন্টেজ অনুযায়ী মনে রাখতে পারলে আরো বেটার, এবং খুব একটা কঠিন না। দেখো এটা 60, এটা 40, দুইটাই মাত্র। এখানে 60 বা 61, এখানে 24 বা 25, আর এখানে ক্রোমিয়াম হচ্ছে 15%। দুই একবার পড়লে এটা মনে থাকবে, বেশি তো না, চারটা ম্যাটেরিয়ালস এর কথা শুধু বললাম। এরপরে দেখো, এরপরে আমরা এগুলোর ইউজ আমরা অনেক সময় ইউজ সম্পর্কে কিন্তু আমাদের মাথায় একটা এই টেন্ডেন্সি চলে আসে যে আসলে এটা কোথায় ব্যবহার হয়। যখনই আমরা পড়তে যাই কোনো একটা বিষয়, তখন আমরা সেটার ব্যবহার বা সেটা বাস্তবে কোথায় কাজে লাগে এই টার্মটা আমাদের চলে আসে, এবং সেটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে ভালো বেনিফিট হয়, আমাদের মনে থাকে। তো দেখো এই ম্যাটেরিয়ালস গুলো তো বললামই, ইউজ বা এগুলো তো আমরা মোটামুটি জানা আছে। এই ক্রোমিয়ামটা কোথায় ব্যবহার করা হয়, সরি ক্রোমিয়াম তো না, নাইক্রোমটা কোথায় ব্যবহার করা হয়? দেখো যে কোনো অ্যাপ্লায়েন্সের হিটিং এলিমেন্ট হিসেবে, অ্যাপ্লায়েন্স বলতে যে কোনো যন্ত্রপাতি, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, অর্থাৎ ইলেকট্রিক্যাল শক্তি ব্যবহার করে যে যন্ত্রগুলো চলে, বা ইলেকট্রিক্যাল শক্তি যে যন্ত্রগুলো অন্য কোনো শক্তিতে রূপান্তর করে, সেটাই হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। ঠিক আছে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স নামেও একটা সাবজেক্ট আছে আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ। তোমরা সেটা সম্ভবত সেকেন্ড সেমিস্টারে অথবা থার্ড সেমিস্টারে পড়বে, সেকেন্ড সেমিস্টারেই হবে। তো এই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের মধ্যে আবার হিটিং অ্যাপ্লায়েন্স আছে যেগুলো, অর্থাৎ যে অ্যাপ্লায়েন্স গুলো বিদ্যুৎ শক্তি ব্যবহার করে তাপ শক্তি উৎপন্ন করে,
সেই অ্যাপ্লায়েন্স গুলোর যে হিটিং এলিমেন্ট অর্থাৎ যেটা হিট উৎপন্ন করে বা যে কয়েলটা থাকে, সংক্ষেপে হিটার, তোমরা অবশ্যই সবাই হিটার দেখে থাকবে, বৈদ্যুতিক হিটার। এই হিটারের যে কয়েলটা, এই কয়েলটা সাধারণত নাইক্রোমের তৈরি হয়। এখন সেটা ওয়াটার হিটার হোক, এই এমনিতে যে আমাদের রুম হিটার হোক, তারপরে আমরা যে রাইস কুকার ব্যবহার করি তার নিচে যে হিটিং এলিমেন্ট আছে, কয়েলটা থাকে, বা আমাদের যে ইলেকট্রিক্যাল কেটলি ব্যবহার করি বা ইলেকট্রিক্যাল আয়রন, ইস্ত্রি, এর প্রত্যেকটার মধ্যে এরকম একটা কয়েল থাকে যে বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে এবং সেই তাপকে কাজে লাগিয়ে আমরা রান্না করি বা পানি গরম করি বা শার্ট প্যান্ট ইস্ত্রি করি বা এরকম রুম গরম করি, যেটাই করি সেই হিটের কাজটা করে যে কয়েলটা, সেটা তৈরি হয় নাইক্রোম দিয়ে। একইভাবে এই ইউরেকা বা ম্যাঙ্গানিন বা জার্মান সিলভার এদের ব্যবহার আছে, যেমন এই কি বলে ইউরেকাটা আমরা সাধারণত এই রেজিস্ট্যান্স তৈরিতে ব্যবহার করে থাকি। তারপরে এই ম্যাঙ্গানিন বা জার্মান সিলভার এগুলো সূক্ষ্ম রেজিস্ট্যান্স তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে, যেহেতু এগুলো রেজিস্টিভিটি অনেক বেশি, রেজিস্ট্যান্স তৈরিতে এগুলো ব্যবহার হয়ে থাকে বেশিরভাগ জায়গায়। আর তাপ তৈরি করার জন্য রেজিস্ট্যান্স বেশি থাকা দরকার হয়, এই জন্য এখানে আমরা নাইক্রোমটা কিন্তু ব্যবহার করে থাকি। আবার এই তাপ যেহেতু উৎপন্ন হবে সেখানে গলে যাওয়ার একটা ফ্যাক্টর থাকে, এই জন্য সেই তাপ সহনীয় পদার্থ হতে হয়। তো এই ছিল আজকের মোটামুটি আলোচনা। সংক্ষেপে না, এইগুলোই আছে, বিস্তারিতর মধ্যে এগুলোই আসলে তোমার পড়ে এই টার্মগুলো কিছু মুখস্থ করতে হবে, বোঝানোর তেমন কিছু নাই। তো যাই হোক, আলোচনা আমার মনে হয় এই 2 চ্যাপ্টার এখানেই সমাপ্তি। এরপরে তোমাদের বলছিলাম যে একটা এক্সাম নেব, সেই এক্সামের বিষয়ে দিয়ে একটা কথা বলি। তোমাদের মধ্যে এই নতুন আসছো যেহেতু তোমরা অনেক কিছুই বুঝতেছো না, দেখলাম যে তোমাদের আসলে এই অনেক ল্যাগিংস আছে, সেটা হোক পড়াশোনায়, সেটা হোক তোমাদের বিহেভিয়ারে। তোমরা যারা নতুন আসছে বা বিভিন্ন টেকনিক্যাল থেকে ট্রান্সফার হয়ে আসছে, এরা একটা ফোন করে স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও ভালোভাবে মনে হয় শিখতে পারেনি। তো যাই হোক, আমাদের এখানে এই ফিজিক্যালি ক্লাস হলে বা আমাদের যে প্রথমে নবীন বরণ বা ওরিয়েন্টেশন হয়, সেখানে অনেক কথাবার্তা তোমরা শুনলে কিছুটা হলেও তোমরা শিখতে পারতে। তো যেহেতু তোমরা সেটা থেকে বঞ্চিত, সেটা যেহেতু সুযোগ হয়নি, এই জন্য হয়তোবা তোমরা অনেক কিছু এখনো বুঝতে পারোনি। সোশ্যাল সমাজে কিভাবে কথা বলতে হয়, স্যারকে ফোন করলে কিভাবে কথা বলতে হয়, এগুলো তোমরা একটু আস্তে আস্তে প্র্যাকটিস করে শিখে নিবা। তো এখানে কিভাবে এক্সাম সিস্টেম কিরকম হয় সেটাও তোমরা অনেকেই জানো না, হয়তোবা মিড টার্ম পরীক্ষা আমাদের চলে আসবে, শীঘ্রই চলে আসবে। তো মিড টার্ম পরীক্ষা কিরকম কি হয় এই বিষয়গুলো তোমরা আস্তে আস্তে শিখে নিবা, যারা সিনিয়র আছে তাদের থেকে বা স্যারদের থেকে যে কোনো ভাবে। তো এখানে একইভাবে ক্লাস টেস্ট হয়। আমাদের ক্লাস শুরু হলে আমরা এই 2-1 সপ্তাহ ক্লাস করার পরে আমরা একটা ক্লাস টেস্ট নেই, আবার মিডের আগে আগে আর একটা ক্লাস টেস্ট নেই, এভাবে মিডের পরেও আবার 1-2টা ক্লাস টেস্ট নেই। এই ক্লাস টেস্টগুলোই ভালো করা খুব ইম্পর্টেন্ট। একইভাবে মিড টার্মে ভালো করা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা বলছিলাম, তোমাদের ক্লাসে বলছি কিনা জানি না, প্রথম ক্লাসে আমি বলছিলাম যে এখানে পিছি বলতে একটা মার্ক থাকে। টিসি মানে কি? থিওরিটিক্যাল কন্টিনিউয়াস। তো এই সাবজেক্টে যেহেতু প্র্যাকটিক্যাল নাই, এটা হচ্ছে ম্যাটেরিয়াল সাবজেক্ট, তো প্র্যাকটিক্যাল যেহেতু নাই, এখানে থিওরি আছে। তো এই সাবজেক্টে টোটাল 100 মার্ক, এর 60 মার্ক তোমার থাকবে টিএফ, ভালো করে খেয়াল করো, থিওরি ফাইনাল থাকবে 60 আর টিসি থাকবে কিন্তু 40। এই 40 মার্ক কিন্তু তোমার এই ক্লাস টেস্ট মিড টার্ম এর উপর ডিপেন্ড করে এই 40 মার্ক তোমাকে দেওয়া হবে। তো সেই হিসেবে যে ক্লাস টেস্টটা আমি তোমাদের অনলাইনে নেব, এইটা যে মার্ক তুমি পাবা সেই মার্ক কিন্তু তোমার কাউন্ট হচ্ছে ফাইনালি। অনেকে মনে করে যে ক্লাস টেস্ট ভালো করলেই কি না করলেই কি, ফাইনাল আমি ভালো করলেই তো হলো। কিন্তু ফাইনাল এই 40 মার্কটা তোমার ফাইনালে পাচ্ছ না। ফাইনালে তুমি কিন্তু পরীক্ষাতে পাই 60-র ভিতরে তুমি 60 পাইলা, কিন্তু এই 40-তে তুমি যদি 0 পাও বা এই 40-তে যদি তুমি খারাপ করো, তোমার এই সামগ্রিক রেজাল্ট কিন্তু ভালো হবে না। এই জন্য তোমার এই ক্লাস টেস্টকে গুরুত্ব দিতে হবে। এখন ক্লাস টেস্টে ভালো করার জন্য যে টার্মগুলো আমি পড়ালাম এই ভিডিওর মধ্যে, তোমার যে বিষয়গুলো আমি আলোচনা করছি, এগুলো ভালোভাবে তুমি যদি আয়ত্ত করতে পারো তাহলেই তুমি ভালো করতে পারবা। যেহেতু ক্লাস টেস্টটা অনলাইনে নেব, অবশ্যই গুগল ফর্মে নেব। তোমরা যেভাবে অ্যাটেন্ডেন্স দাও ওরকম একটা ফর্ম থাকবে, সেখানে কিছু শর্ট প্রশ্ন হয়তো বা লিখতে হবে, অথবা কিছু মাল্টিপল চয়েস থাকবে, সেখানে তোমার চয়েস দিতে হবে। সম্ভবত 10 কি 15 মার্কের একটা পরীক্ষা নেব। যদি শর্ট কোশ্চেন হয় তাহলে প্রতি প্রশ্নে 1 মার্ক থাকলো, আর মাল্টিপল হলে 1 বা 0.5 করে মার্ক থাকবে।
যদি ভুল অ্যান্সার করো তাহলে নেগেটিভ মার্কিং থাকতেও পারে, নাও থাকতে পারে, এরকম হবে আর কি। তো এই 4টা চ্যাপ্টার খুব ছোট কোর্স, আশা করি তোমরা সবাই এই 4টা চ্যাপ্টারের উপরে ভালোভাবে প্রিপারেশন নিবা। নেক্সট উইকে এই পরীক্ষাটা ভালোভাবে অ্যাটেন্ড করবা, এবং পরীক্ষায় কিন্তু জাস্ট টাইমে অ্যাটেন্ড করতে হবে, সময় দেওয়া থাকবে খুব কম। পরীক্ষা কিন্তু এই ক্লাস হয়তো বা তোমরা অনেকে এই জাস্ট টাইমে দেখতেছো না, পরবর্তীতে দেখতেছো, বা অনেকে হয়তো বা দেখতেছো না, ক্লাস করতেছো না। সেটা হয়তো বা অনেক স্যার সেটাও অনেক হার্ড পজিশনে আছে। আমি এখন পর্যন্ত তোমাদের সেরকম বাধ্যবাধকতা দেইনি, তবে যেভাবে দেখলাম যে তোমাদের ক্লাস করার হার খুব কম, ক্লাস করতেছো না মনে হচ্ছে, তো সেই জন্য আমার মনে হয় আমারও লাইভ ক্লাসে এরপর থেকে আশা লাগতে পারে। তো ওই যাই করছো ক্লাসের বেলায়, কিন্তু ক্লাসের এক্সামের বেলায় এটা করলে কিন্তু তুমি লস খেয়ে যাবে। এক্সাম যদি জাস্ট টাইমে আসতে না পারো, জাস্ট টাইমে না দিতে পারো, তাহলে কিন্তু পরবর্তীতে আর সুযোগ থাকবে না। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় থাকবে এক্সামের জন্য, যেহেতু খুব শর্ট করে কোশ্চেন লিখতে হবে, হয়তো বা 4-5টা, বাকিগুলো মাল্টিপল 10 থেকে 15 মিনিট সময়ের বেশি লাগবেও না, এবং দেওয়াও যাবে না। তাহলে দেখা যাবে যে তুমি বই ঘাটাঘাটি করার চেষ্টা করবা, সময় থাকবে খুব কম, তোমার মাথায় থাকলেই তুমি অ্যান্সার করতে পারবা সময়ের মধ্যে, নইলে কিন্তু পারবা না। তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।